আসসালামু আলাইকুম, আমি শাকিল ইসলাম। তো আজকে আপনাদের করবো হচ্ছে নেরেশন, মানে হচ্ছে উক্তি। নেরেশনের মধ্যে দুটা নেরেশন থাকে সব সময়, ডিরেক্ট এবং ইনডিরেক্ট। সব সময় দেখা যায় যে নেরেশন মানে উক্তি, উক্তি মানে হচ্ছে কারো সংলাপ বা কারো উক্তিকে আপনি ইনডিরেক্ট করলেন, সেটা ছিল ডিরেক্ট। এখন আপনি যদি চান ফুলগাজী থেকে ডাইরেক্ট ফেনী গেলেন, ডিরেক্ট। কিন্তু আপনি চাইলে এখন ফুলগাজী থেকে ফেনী ডাইরেক্ট না গিয়ে আপনি প্রথমে গেলেন মুন্সিয়াট, মুন্সিয়াট থেকে এরপর আনন্দপুর, আনন্দপুর থেকে বন্ধুয়া, বন্ধুয়া থেকে ডাইরেক্ট ফেনী। তাহলে এটা হচ্ছে আপনার ইনডিরেক্ট আর এটা ডিরেক্ট। এখন আমি যদি বলি আমি ভাত খাই, সাকিব বলেছে আমি ভাত খাই, এর মানে আমি ইনডিরেক্ট করার সময় বলবো সাকিব বলেছে সে ভাত খায়। তাহলে ইনডিরেক্টের বেলায় দেখা যায় যে কিছু পরিবর্তন দেখা যায়, যেমন সে, আমি বলছি আমি ভাত খাই, এতে প্রোনাউনটার চেঞ্জ হয়েছে। এবার ভাত খাই লিখছি আমি, খাইয়ার খার অবশ্যই খাই, আর সে লিখছে খায়। তাহলে এখানে চেঞ্জেস আছে এবং ভদ্র ভাষায় আমাদেরকে উল্লেখ করতে হয়। প্রথমত ন্যারেশন পড়ার জন্য আপনাকে কয়েকটা জিনিস জানতে হবে। প্রথমটা হচ্ছে টেন্সের ব্যবহার, দ্বিতীয় হচ্ছে আপনাদের যে পার্সনের পরিবর্তন, এরপরে হচ্ছে আপনাদের কিছু বেসিক সেন্টেন্সের কিছু পরিবর্তন আছে। তো রুল নাম্বার 1 হচ্ছে উক্তিটি যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয় তাহলে ইন্ডিকেট করার সময় পাস্ট ইনডিফিনিট হবে। এখন আপনি ন্যারেশন করতে হবে, টেন্স জানতে হবে। তো আপনারা যদি টেন্সের ক্লাসটা না আমি দিতে পারবো। তো প্রথমত বলছে যে উক্তিটি যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয় তাহলে ইন্ডিকেট করার সময় পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। তো আমাদের ডিরেক্টের বেলায় আছে হি সেড আই রাইট এ লেটার। এখন আমাদের সেন্টেন্স মানে ডিরেক্ট করার সময় দেখা যায় দুইটা অংশ, একটা হচ্ছে রিপোর্টেড বার, রিপোর্টিং বার, আরেকটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। তাহলে এখানে রিপোর্টেড স্পিচ দেখে আমরা বুঝবে এটা কোন সেন্টেন্স বা কোন টেন্সে আছে। দেখা যাচ্ছে আই রাইট এ লেটার, আমরা জানি সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস বাকি অংশ হলে এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে আমাদের ফার্স্ট ইনডিফিনিট হবে। তাহলে প্রেজেন্টের বেলায় দেওয়া আছে রাইট, আমরা শুধু রোট লিখে দিব, রোট। তাহলে হি সেড সে বলল আই রাইট এ লেটার, আমি লেটার লিখি। তাহলে হি সেড দ্যাট, কমার পরিবর্তে দ্যাট, এরপরে আই কে, আমিটাকে হি, আমিটা হচ্ছে হি, এই কারণে আমরা পার্সন পরিবর্তন করে হি রোটে লেটার লিখে দিলাম। তাহলে আমাদের কখনো যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় তখন আমরা ফার্স্ট ইনডিফিনিটে কনভার্ট করে দিব। এখন আমরা বল ভাই আমি তো হি থেকে আই হলো, এবার ইনভার্ট কমার পরে দ্যাট হলো, এগুলো বুঝি না, পরে আপনাদের বুঝাবো। এখন আমি টেন্স নিয়মটা দেখাই দিই, আপনারা নোট করে ফেলিন। 2 নাম্বার নিয়ম হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে ফার্স্ট কন্টিনিউয়াস হবে। এখন প্রেজেন্ট কন্টিনিউয়াসটা আপনারা যদি না চিনেন তাহলে তো হবে না। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস এম ইজ আর ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি বাকি অংশ। তাহলে দেখা যায় শি সেড দ্যাট, সে বলল আই এম ওয়াকিং, আমি হাঁটছি, এটা হচ্ছে চলমান প্রেজেন্ট কন্টিনিউয়াস। তো এটাকে আমরা ফার্স্ট কন্টিনিউয়াস নেওয়ার সময় শুধু এই এম, আইয়ের সাথে এম বসে, আই এম ওয়াকিং, তাহলে তখন হয়ে যাবে এম এর জায়গায় ওয়াজ হয়ে যাবে। শুধু হি সেড দ্যাট আই ওয়াজ ওয়াকিং, আই ওয়াজ সরি এখানে শি সেড আই এম ওয়াকিং, তাহলে শি সেড দ্যাট শি ওয়াজ ওয়াকিং। এখন ওয়াজটা কেন আসলো, আমরা জানি প্রেজেন্ট কন্টিনিউয়াসের টেন্স মানে গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস এম ইজ আর ভার্বের সাথে আইএনজি, আর ফার্স্ট কন্টিনিউয়াসের গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়ার ভার্বের সাথে আইএনজি। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে ফার্স্ট কন্টিনিউয়াস হবে। রুল নাম্বার 3, যদি প্রেজেন্ট পারফেক্ট থাকে তাহলে ফার্স্ট পারফেক্ট হবে। প্রেজেন্ট পারফেক্টের গঠন জানতে হবে আপনাদেরকে। আমরা জানি যে সাবজেক্ট প্লাস হ্যাজ হ্যাভ বি3। এখন ফার্স্ট পারফেক্টের বেলা হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাড বি3। তাহলে আই হ্যাভ কমপ্লিট মাই ওয়ার্ক, আমি আমার কাজটি শেষ করেছি। তাহলে তখন চেঞ্জের সময় দেখা যাবে হ্যাড চলে আসবে, হ্যাভের জায়গায় হ্যাড চলে আসবে, আর বাকিটা সেম থাকবে। এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট থাকলে ফার্স্ট পারফেক্ট করার নিয়ম। যদি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হলে পারফেক্ট কন্টিনিউয়াস এবার, তাহলে ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে। যেমন আই হ্যাভ বিন ওয়ার্কিং আই হ্যাভ ওয়ার্কিং ফর 2 ইয়ার্স, আমি কাজ করতেছিলাম 2 ঘন্টার জন্য। তাহলে আই হ্যাভ বিন ওয়ার্কিং ফর 2 ইয়ার্স এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তো ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস কী হবে, হ্যাভের জায়গায় শুধু হ্যাড হয়ে যাবে। তাহলে জয় সেড হি হ্যাড বিন ওয়ার্কিং ফর 2 ইয়ার্স, সেম। তাহলে আমাদের যদি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হলে ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে।
অনেকেই দেখা যায় যে আপনাদেরকে বলে যে ফার্স্ট প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস তাহলে ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস, কিন্তু আপনাদেরকে এক্সাম্পল দিয়ে দেখেন, আমি আপনাদের এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি। এরপরে যদি থাকে পাস্ট ইনডিফিনিট তাহলে ফার্স্ট পারফেক্ট হবে। অনেক সময় আমরা দেখছি যে প্রেজেন্ট হলে আমরা প্রেজেন্ট হলে আমরা দেখা যায় ফার্স্ট লিখি। এখন যদি ফার্স্ট থাকে তখন লিখবো আমরা ফার্স্ট পারফেক্ট। এরকম যদি দেওয়া থাকে যে হি ate rice, এটা হচ্ছে আমাদের ফার্স্ট ইনডিফিনিট। তাহলে এটার ফার্স্ট পারফেক্ট কি হবে? হি হ্যাড eaten rice, এটাই। তাহলে আমরা বুঝতে পারছি যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয় তাহলে ফার্স্ট পারফেক্ট হবে। তো রুলস আরেকটা হচ্ছে, এবার যদি আমাদের তো ফার্স্ট ইনডিফিনিট থাকার কারণে আমরা ফার্স্ট পারফেক্ট লিখলাম, যদি ফার্স্ট পারফেক্ট থাকে তখন কি আর ফার্স্ট ইনডিফিনিট হবে না, পিছনে যাবে না। ফার্স্ট পারফেক্ট যদি থাকে ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকে তখন আমাদের আর পরিবর্তন নাই, যেটা থাকবে সেটা বসে যাবে। এরপরে আসা যাক গুরুত্বপূর্ণ কিছু শব্দ বলি, যেমন ক্যান থাকলে কুড হবে। এখন আপনারা বলতে ভাই আপনি তো ফিউচার টেন্স নিয়ে কিছু কথা বললেন না। ফিউচার টেন্সের বেলায় দেখা যাবে আপনি উইল থাকলে উড হয়ে যাবে। তখন ধরেন এরকম থাকলো আই উইল ইট, আমি খাবো, তখন এই কথাটা লেখা থাকলে দেখা যাবে সাবজেক্টটা তো ওই আপনার পার্সন অনুযায়ী পরিবর্তন হবে। আমি যদি হি বসাই এখানে, হি উইলের জায়গায় উড হয়ে যাবে, হি উড ইট, এরকম হয়ে যাবে। তাহলে ক্যান থাকলে কুড হবে, উইল থাকলে উড হবে, শ্যাল থাকলে শুড হবে, মে থাকলে মাইট হবে, দিস থাকলে দ্যাট, কাম থাকলে গো, নাও থাকলে দেন, আর টুডে থাকলে দ্যাট ডে, টুমোরো থাকলে দ্য নেক্সট ডে, ইয়েস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে। এগুলো আপনারা স্ক্রিনশট দিয়ে নিয়ে লিখে রাখবেন, এগুলো লাগবে। এবার আসা যাক সেন্টেন্সের পরিবর্তন। এখন আমরা তো প্যাসেজ নারেশন করার সময় দেখা যাবে যে আমাদের বিভিন্ন ধরনের সেন্টেন্স থাকবে, সেগুলোকে আয়ত্ত করে আমরা কাজ শুরু করব। তখন আপনাদেরকে প্রথমত বুঝাই দিই, সেন্টেন্সের মানে নারেশন করার সময় আপনাদের দুইটা অংশ থাকবে। আপনারা যখন ন্যারেশন করবেন দেখা যাবে যে আপনাদের দুইটা অংশ থাকবে, একটা হচ্ছে রিপোর্টিং ভার্ব আর একটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। এখন আপনাদের কাজ হবে রিপোর্টেড স্পিচ নিয়ে, কারণ এখন আমি যে সাকিব, আমার বন্ধুরা আমাকে কীভাবে চেনে? আমার চেহারা অনুযায়ী চিনে। আরেকজন যে নকিব বা আমার বন্ধু শান্তনু হোক, যারা হোক, তাদের চেহারা তাদের নাম কীভাবে বলি? আমরা তার চেহারা অনুযায়ী আমি বলি। এখন যে একটা জামের পার্থক্য কিন্তু পাগলও বুঝে, আমার জামের পার্থক্য পাগলও বুঝে, কারণ আমার জামের মধ্যে একটা পার্থক্য আছে। তেমনি আমাদের রিপোর্টিং বার এবং রিপোর্টেড স্পিচ আছে, এটা অনুযায়ী দেখে আমি বলে দিব যে এটা কি সেন্টেন্সে আছে এবং সেই অনুযায়ী আমি কাজ করব। তো প্রথম যে ইনভার্টেড কমার বাইরে যে অংশটা থাকে সেটা হচ্ছে রিপোর্টিং বার, আর ভিতরে যেটা আছে সেটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। তাহলে রিপোর্টেড স্পিচ নিয়ে আমাদের যত কাজ, এই রিপোর্টেড স্পিচ অনুযায়ী এবার এটার পরিবর্তন হবে। তো আমরা প্রথম অ্যাফার্মেটিভ সেন্টেন্সটা করি। এখন আপনারা যে সেন্টেন্স নিয়ে যদি ক্লাস চান সেটাও আমি দিতে পারবো ইনশাল্লাহ। সেন্টেন্স হচ্ছে 5 প্রকার, অ্যাফার্মেটিভ দুইটা প্রকার আছে, অ্যাফার্মেটিভ দুইটা প্রকার আছে, অ্যাসার্টিভ দুটো প্রকার আছে, একটা হচ্ছে অ্যাফার্মেটিভ, একটা নেগেটিভ, ইন্টারোগেটিভ, এক্সক্লেমেটরি, অপারেটিভ, ইম্পারেটিভ। তো এগুলা নিয়ে এবার আলোচনা করব। তো প্রথমে আসা যাক আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্সের করার নিয়ম। তো প্রথমে আমাদের যে রিপোর্টিং বারের পরিবর্তন হবে সেইড এবং টোল ধারা। বাক্যের মধ্যে তো সেট থাকবে, তো আপনি চাইলে সেটটা রেখেও দিতে পারেন, টোল দিতে পারেন। টোল দিতে কিন্তু আবার বেদাল আছে। টোল দিলে তখন দেখা যাবে আপনার অবজেক্ট থাকতে হবে, টোল দেওয়ার সময় অবজেক্ট থাকতে হবে এবং টুটা বাদ যাবে। এরপর ইনভার্টেড কমা পরিবর্তন হয় দ্যাট, এরপরে সাবজেক্ট প্লাস বার প্লাস বাকি অংশ। এরপরে কিছু ইম্পর্টেন্ট জিনিস, পার্সন পরিবর্তন কিভাবে হয়। ধরেন রনি ইজ এ গুড বয়, যখন এটা আমাদের ডিরেক্টে থাকলো তখন ইনডিরেক্ট করার সময় দেখা যায় রনির পরিবর্তে আমরা প্রোনাউন ব্যবহার করব। আমরা ব্যবহার করব হি ওয়াজ এ গুড বয়।
মেয়ের বেলা হবে শি, ছেলের বেলা হি। অবজেক্টের পরিবর্তে অবজেক্টে কীভাবে পরিবর্তন হবে, ধরেন শি থাকলে হবে হার, হি থাকলে হবে হিজ, দে থাকলে দ্যাম, ইউ থাকলে ইউ, উই থাকলে আস। বুঝতে পারছেন? তাহলে আমরা একটা করি। জীবন সেট, জীবন বলল আই এম স্টুডেন্ট। এখন ইনভার্টেড কমার ভিতরের অংশ দেখে আমরা বুঝবো যে এটা কি অ্যাসার্টিভ নাকি ইন্টারোগেটিভ না কি। ইনভার্টেড কমার ভিতরে আছে আই এম এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র। তাহলে এটা দ্বারা কোনো কিছু বর্ণনা নির্দেশ করছে, তাহলে সেটা হচ্ছে অ্যাসার্টিভ। তাহলে আমরা অ্যাসার্টিভ হলে আমরা লিখছি যে রিপোর্টিং বারের পরিবর্তন হবে সেড এবং টোল ধারা। যেহেতু এখানে কোনো অবজেক্ট নাই, যদি জীবন সেড টু মি থাকতো, আমাকে বলেছে, অবজেক্ট থাকতো, তখন আমরা কি করতাম, টোল দিতে পারতাম। যেহেতু অবজেক্ট নাই, আমরা কি লিখবো, আমরা শুধু লিখবো জীবন সেড, কিছু পরিবর্তন করার দরকার নাই। জীবন সেড, জীবন বলল। ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট, এরপর আমাদের যে আই আছে, আমি এখন করতেছি আমি, কিন্তু আমার তো এখানে কোনো কিছু নাই, এখন কথা বলছে জীবনের পরিবর্তে আমরা একটা জিনিস লিখবো। আমরা লিখছি যে মেয়ে, ছেলে হলে হি, তো হি লিখলাম। জীবনের পরিবর্তনে আমরা কি লিখবো, হি লিখবো, হি। এখন আমরা একটা জিনিস শিখছিলাম যে আই এম এ স্টুডেন্ট, এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট। প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পাস্ট ইনডিফিনিট, তাহলে এম এর জায়গায় শুধু ওয়াজ হয়ে যাবে। হি ওয়াজ এ স্টুডেন্ট, এটা হচ্ছে আমাদের জিনিস, বুঝার জিনিস। তাহলে ডিরেক্টের মধ্যে বলা হয়েছে যে জীবন সেড আই এম এ স্টুডেন্ট, তাহলে আমরা রিপোর্টেড স্পিচটা পড়ে দেখলাম এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। এই কারণে আমরা কি লিখলাম, কমা উঠাইয়া দ্যাট লিখছি, এরপরে এম এর পরিবর্তে, এরপরে আই এর পরিবর্তে জীবনের কারণে লিখছি হি, এরপরে এম এর জায়গায় ওয়াস লিখে দিছি, শেষ, আমাদের এটা হয়ে গেছে এক। এবার আসা যাক, এখন আপনারা বললেন যে ভাই আপনি তো আমাদেরকে ছোটো ভাই হিসেবে পড়াইতেছেন, আমাদেরকে তো আপনি বললেন না কখন টুলড হবে। টুলড তখনই হবে যখন এই সেটের সাথে যদি কোনো অবজেক্ট থাকে, যদি জীবন সেট টু মি থাকতো, তখন আপনারা লিখতেন জীবন টুলড মি, তখন আবার টুটা বাদ যাবে। তাহলে আপনাদেরকে সব কিছু শিখিয়ে দিলাম আলহামদুলিল্লাহ। তো ইন্টারোগেটিভ এর বেলা কি হবে, এবার ইন্টারোগেটিভের বেলায় রিপোর্টিং বার্বের পরিবর্তনে কী লেখা হবে সেটা আমরা দেখি একবার। বলছে রিপোর্টিং বারের পরিবর্তে আক্সড, আগে যে সেট ছিল সেটটা আমরা অ্যাসার্টিভের বেলা লিখছি, যদি আমাদের অবজেক্ট থাকতো তখন আমরা লিখতাম টোল্ড। যেহেতু এখানে সেখানে অবজেক্ট ছিল না, তাই কারণে আমরা সেট লিখছি, তা কিন্তু এখানে সেটের বেলা লেখা হবে আক্সড। এরপরে টু বাদ যাবে, এই টুটা বাদ। এরপর ইনভার্টেড কমার পরিবর্তে ইফ বসবে, আর ডাব্লিউএস কোশ্চেন যদি থাকে তা বসবে। ধরেন একটা বাড়ির মধ্যে আপনি বাসা ভাড়া খুঁজতেছেন, দেখা যাচ্ছে যে বাসার মধ্যে সম্পূর্ণ বাড়ি, সম্পূর্ণ ঘর সম্পূর্ণ, এখন আপনি একটা রুম, আপনার একটা মানে দরজার মানে জানলার পাশে একটা বাসা মানে আপনার পছন্দ হয়েছে, তাই সেখানে গিয়ে বললেন যে বাসা কি খালি আছে, তারা না বললেন না সেখানে একজন আছে অলরেডি, তাহলে বাসা মালিক তো তাকে বাদ দিয়ে আপনাকে নিবে না। এরকম যদি কখনো ইনভার্টেড কমার পর যদি ডাব্লিউএস কোশ্চেন থাকে, যেমন হোয়াট, হাউ এগুলো থাকে, তখন সেটাই বসে যাবে, আর যদি না থাকে তখন ইফ বসাবো। আমরা করি। রনি সে টু জয়, রনি জয়কে বলল উইল ইউ গো টু হোম, তুমি কি বাড়ি যাবে। আমরা বললাম উইল ইউ গো টু হোম, তুমি কি বাড়ি যাবে, প্রশ্ন চিহ্ন। তো প্রশ্ন চিহ্নটা মানে ইনভার্টেড কমার ভিতরে দিয়ে এরপরে দিতে হয়। তাহলে রনি সেড টু জয় উইল ইউ গো টু হোম, তাহলে আমরা রনি বসাই দিলাম, রনি। সেটের জায়গায় আক্সড, টু বাদ জয়, এরপরে ইনভার্টেড কমা উঠাইয়া, যেহেতু এখানে কি নাই ডাব্লিউএস কোশ্চেন নাই, তাহলে এই কারণে ইফ। উইলটা তো আমাদের কি না, সাবজেক্ট না, আমরা সাবজেক্ট খুঁজবো, সাবজেক্ট হচ্ছে ইউ, কে তুমি, রনি আক্সড জয় ইফ ইউটা কে, আমাদের এই জয়, ইউটাকে আমাদের জয়। রনি সেড টু জয়কে বলল উইল ইউ গো টু হোম, তুমি কি বাড়িতে যাবে। এখন ইউটাকে আমাদের জয়ের পরিবর্তে আমরা লিখবো কি হি। এরপর আমরা বলছিলাম যে উইল থাকলে উড হয়,
যেমন রনি আস্কড জয় ইফ হি উড গো টু স্কুল, সবগুলো লিখে ফেলবো স্কুল। এখন আপনারা সবসময় একটা জিনিস মনে রাখবেন, টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। এরপর আমাদের যে মডেল অক্সিলারি ভার্ব উড, ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড এগুলো বেলায়ও কি বসে, বি1 বসে। এই কারণে গোটার চেঞ্জ হবে না। এরপর আসা যাক, আবার যদি ইনভার্টেড কমার ভিতরে যদি আমাদের ডাব্লিউএস কোশ্চেন থাকে তখন ডাব্লিউএস কোশ্চেনে বসাই দিব। কেমনে, রনি সেটের জায়গায় লিখবো আস্কড টু দ্য বাথ জয়। এরপর আমাদের হয়ারটা বসে যাবে হয়ার, এরপরে হয়ার আর ইউ ফ্রম, তুমি কোথায় বাস করো। ইউটা হচ্ছে আমাদের এখানে কি সাবজেক্ট। ইউর পরিবর্তে এখন তো ইউ বসাবো না আমরা, ইউর পরিবর্তে জয়কে বসাবো। জয় জয় হচ্ছে ছেলে, তার কারণে আমরা বসবো হচ্ছে হি। রনি আস্কড জয় হয়ার হি। এবারে আর হচ্ছে কি, আর হচ্ছে আমাদের কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের বৈশিষ্ট্য। তো আরটাকে আমরা ওয়াসে রূপান্তর করে দেবো, ওয়াজ ফ্রম। এরপরে কমা, এই কি কয় ফুল স্টপ শেষ। এরপরে নোট, বাক্যে ডু ডিড ডাজ থাকলে বাদ যাবে। অনেক সময় ডু ডিড ডাজ দিয়ে প্রশ্ন করতে পারে, ডু ইউ গো টু হোম, না ডু ইউ গো টু হোম, তুমি কি বাড়ি যাও, তো ডুটা বাদ যাবে। কিন্তু উইল বা অক্সিলারি ভার্ব যখন থাকবে তখন বাদ যাবে না। এটা আমাদের সুন্দর করে বুঝি নেন নোটটা। এরপরে ইম্পারেটিভের বেলা কি, ইম্পারেটিভের বৈশিষ্ট্য হলো সে মেইন ভার্ব দিয়ে শুরু হয়, মেইন ভার্ব দিয়ে শুরু হয়। তাহলে রিপোর্টিং ভার্বের ভার্ব হবে বাক্য অনুযায়ী। ইনভার্টেড কমার বদলে টু বসবে এবং রিপোর্টিং ভার্বে থাকা টু বাদ যাবে। এখন আমরা জানি যে ইম্পারেটিভ হলো আদেশ, উপদেশ, নিষেধ, অনুরোধ। এখন আপনাকে বাক্য অনুযায়ী বুঝতে হবে। যদি আপনাকে বলে, আপনাকে কেউ অনুরোধ করলো, অনুরোধ হলে রিকোয়েস্ট হবে, রিকোয়েস্টেড। অনুরোধ হলে রিকোয়েস্টেড হবে, অনুরোধ হলে রিকোয়েস্টেড হবে। এখন যদি আপনাকে কেউ কি দে, উপদেশ দে, উপদেশ, তখন হবে আপনার অ্যাডভাইসড হয়ে যাবে অ্যাডভাইসড। এরপরে যদি কেউ যদি আপনাকে আদেশ দেয় তখন হবে কমান্ড হয়ে যাবে। তাহলে এরা শব্দ মানে বাক্য অনুযায়ী বসাতে হবে আপনাকে। তো আমাকে দেওয়া আছে যে হি সেড টু মি, সে আমাকে বলল প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, আমাকে অনুরোধ করছে। তখন আমি বসাই দিব হি, মানে ইনডিরেক্ট হবে আমাদের হি। সেটের পরিবর্তে আমরা যেহেতু বলছি যে অনুরোধ করলে রিকোয়েস্ট হয়, রিকোয়েস্টেড লিখলাম। আমি বলছি যে রিপোর্টিং ভার্বে থাকা টু বাদ যাবে, টুটা বাদ যাবে। হি রিকোয়েস্টেড মি, ইনভার্টেড কমার পরিবর্তে টু। এরপর আমাদের বাকি অংশটা লিখে ফেলবো, হি রিকোয়েস্ট মি টু গিভ মি এ গ্লাস অফ ওয়াটার। টু এর পরে বাকি সব বসে যাবে, সব বসে যাবে। এখন আপনারা বলবেন প্লিজটা কীভাবে লিখবো। আপনারা চাইলে হি রিকোয়েস্ট মি টু গিভ মি এ গ্লাস অফ ওয়াটার প্লিজটা বাক্যের শেষে বসে দিতে পারেন, বা না লিখলেও কোনো সমস্যা নাই। ধন্যবাদ। এবার আসা যাক আমাদের এক্সক্লেমেটরি। এক্সক্লেমেটরি সেন্টেন্সের বেলায় এবার সেইডের জায়গায় কি বসবে। এক্সক্লেমেটরি হচ্ছে আবেগবাচক, আবেগ, মনের মধ্যে আবেগ। একজন মানুষ যদি মারা যায় তখন আমরা ইনারে রাজন করি, তাহলে এর মানে হচ্ছে সে দুঃখ বুঝাইতেছি। আমরাও এক সময় আমাদেরকেও যেতে হবে কবরে। তাহলে যখন দুঃখ বুঝাই তখন আমরা লিখবো হচ্ছে এক্সক্লেম উইথ সরো। যদি আনন্দ বুঝায় এক্সক্লেম উইথ জয়। এটাই তাহলে আমাদের এখানে বলছে যে দ্য ম্যান সেড, মানুষটি বললো এলাস আই এম আনডান, আমি ব্যর্থ। তাহলে দ্য ম্যান সিডের জায়গায় আমরা কি লিখবো, এখানে যেহেতু এলাস দুঃখ বুঝেছে তখন আমরা এক্সক্লেম উইথ সরো বসে দিব, এক্সক্লেম উইথ সরো, সরো। এবারে এই ইনভার্টেড কমা উঠে দ্যাট বসে,
এক্সক্লেমেটরি তো দ্যাট বসে, দ্যাট। এরপরে আমাদের এখন আইটা কি, আইটা হচ্ছে আমি কোন, দ্য ম্যান, এই কারণে হি বসাইলাম। এরপরে আমাদের এম, আই এম আনডান, তো এমটা কি, আমার প্রেজেন্ট, তো প্রেজেন্টের বেলা ফার্স্ট হয়ে যাবে না ওয়াজ, আনডান। এখন আর এভাবে, এটা হচ্ছে দুঃখের বেলায়। যদি সুখের বেলা হতো, যদি বলা হতো দ্য ম্যান সেড হুররে আই আই উইন দ্য ম্যাচ, আমরা জিতে গিয়েছি, তখন এই সেডের জায়গায় শুধু এক্সক্লেম উইথ জয় হয়ে যেত। বুঝতে পারছেন? তাহলে আমাদের এবার আসা যাক সর্বশেষ অপটেটিভ। অপটেটিভ বলে দুইটা জিনিস বুঝায়, একটা হচ্ছে আকাঙ্ক্ষা আর একটা হচ্ছে আল্লাহ তাআলার কাছে দোয়া করা, যে সেড পরিবর্তে উইস্ট বা ফ্রেড কমা উঠে দ্যাট। এরপরে সাবজেক্ট মে থাকলে মাইট হয়ে যাবে। দেখাই আপনাদেরকে। ফাদার সেড টু মি, ফাদার বলল মে ইউ পাস দ্য এক্সাম, মানে সে আল্লাহর কাছে দোয়া করছে বা আকাঙ্ক্ষা করছে যেন সে পাস করে। তাহলে এরকম দোয়াবাচক হলে তখন ফ্রেড হয়ে যায়, বা অনেক সময় আল্লাহ এখানে উল্লেখ করা থাকে। মাই ফাদার সেড টু মি আল্লাহ মে ইউ পাস দ্য এক্সাম, মে আল্লাহ ব্লেস ইউ, এরকমও থাকে। তো ফাদার লিখবো আমরা ফাদার। এরপর সেডটা কি, সেডের পরিবর্তে আমরা লিখতে পারি উইশ বা ফ্রেড। যদি আশা করে কোনো কিছু, যদি সে বলতো রনি সেড টু মি মে আই গো টু ঢাকা, আমি যদি ঢাকা যেতে পারতাম, তখন উইস্ট হবে। কিন্তু এখানে দোয়া করতেছে ছেলের জন্য, তাই কারণে ফ্রেড হবে। ফাদার ফ্রেড, ফ্রেড 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 টু মি, এই টুটা বাদ যাবে, ফ্রেড মি। এরপরে কমা উঠে গিয়ে দ্যাট, এরপরে সাবজেক্ট কি, সাবজেক্ট ইউকে, ইউ হচ্ছে আমি। তো ইউর সাথে আমাকে জন্য দোয়া করতেছে, তাহলে যখন মি যদি অবজেক্ট হয় আর ইউ যদি সাবজেক্ট হয়, তখন এ মি আর ইউর জন্য আমাদের বসাবো আই। তো দ্যাট আই। এখন মেয়ের পরিবর্তে মাইট লিখতে হয়, মেয়ে থাকলে মাইট হবে, তো মেয়ে থাকলে মাইট হবে, মাইট পাস দ্য এক্সাম। তো আমাদের এটা শেষ। তো ধন্যবাদ। তো আপনারা যদি, এখন তো আপনাদেরকে আমি ফেসাস নারেশনের মূল বিষয়গুলো দেখাই দিলাম। তো আপনারা যদি ফেসাস নারেশন জানতে চান বা ফেসাস নারেশন ক্লাস একটা চান, তাহলে আমি এখানে ফেসাস নারেশন 2-3টা করাবো এক্সারসাইজ হিসেবে। তো ধন্যবাদ, আসসালামু আলাইকুম। তো আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমি যেহেতু এখনও স্টুডেন্ট, তো আমি শুধু চেষ্টা করতেছি আপনাদেরকে আমার যে জ্ঞানটা সেটাকে বিলিয়ে দেওয়া, কারণ জ্ঞান যদি ছড়ানো হয় তা কমে না, আর বাড়ে। আপনারা আমার জন্য দোয়া করবেন। তো আমার ছোটো ভাই যদি কেউ ফেনীর এলাকার বা ফুলগাজীর কেউ দেখেন, তাহলে একটু কমেন্ট করে জানাইয়েন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।